ধামাকা শুরু করা যাক তাহলে। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। যেমন কথা দিয়েছিলাম অমনি কথা রেখেছি। দেখ, ক্লাস 11 কেমিস্ট্রির জন্য ফার্স্ট সেমিস্টারের একটা ফ্রি ব্যাচ চলে এসেছে। যারা বিভিন্ন কারণে আমার পেড ব্যাচটাকে অ্যাফোর্ড করতে পারিসনি বা কোনো কারণের জন্য অন্য কোথাও পড়েছিস, যাদের কনসেপ্টটা ঠিকঠাক ক্লিয়ার হয়নি, যাদের বিভিন্ন চ্যাপ্টার বাকি থেকে গেছে, যারা হয়তো পড়েছিস কিন্তু একবার রিভাইজ করতে চাইছিস, পেছনের পড়াগুলো ভুলে গেছিস, তাদের প্রত্যেকের জন্য আজকের এই ব্যাচ। তোরা বিনা পয়সায় এই ব্যাচটার সম্পূর্ণ অ্যাক্সেস পেয়ে যাবি। প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা ইম্পর্টেন্ট জায়গা এই ব্যাচের মধ্যে কভার করে দেওয়া হবে, যার ফলে তো সেকেন্ড সেমিস্টারে কোনো রকম সমস্যা হবে না। যারা ফার্স্ট সেমিস্টারে আমার ওই পেড ব্যাচটাকে অ্যাফোর্ড করতে পারিসনি বিভিন্ন কারণের জন্য, বা হয়তো অন্য কোথাও পড়েছিস, অন্য কোনো টিচারকে ভালো লেগেছে, সমস্ত কিছু ঠিক আছে, যদি তারা আমার সেকেন্ড সেমিস্টারে সেম ব্যাচটাকে নিতে চাস, তাহলে তাদের জন্য প্রাইসটা 2500 টাকা নয় 1000 টাকা রাখা হয়েছে। তোরা সেকেন্ড সেমিস্টার পুরো পেয়ে যাবি। যদি এখনো কেউ চাস ফার্স্ট সেমিস্টারটাকে ডিটেলে পড়বি, সে ওই ব্যাচটা নিতে পারিস, তার জন্য 2500 টাকা নয় 1000 টাকা রাখা হয়েছে। ঠিক আছে, এখন থেকে যা ব্যাচ লঞ্চ হবে প্রত্যেকটার ফুল ইয়ারের প্রাইস 1 থেকে 2000 টাকা রাখা হবে, এটা আমি কথা দিলাম। ঠিক আছে, চলো শুরু করা যাক তাহলে। আমাদের দেখো প্রথমেই পরমাণুর গঠন শুরু হবে। এবার এই পরমাণুর গঠনের আজকের লেকচার নাম্বার 1। তোরা প্রত্যেকে জানিস যেহেতু একটু পরমাণুর গঠনটা বেসিক টপিক, সেই কারণে বেসিক থেকেই শুরু করতে হবে। এই তিনখানা যে টপিক আছে, পরমাণুর গঠন, পর্যায় সারণী, বন্ডিং, এই তিনটে টপিককে ভালো করে পড়তে হবে ভাই, তাহলেই সমস্যা শেষ। ব্যাস, চল একটুখানি শুরু করা যাক। প্রথমেই দেখ আমরা পড়বো কক্ষপথ এবং তার মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তোরা প্রত্যেকেই ছোটবেলা থেকে পড়েছিস যে আমরা যদি পরমাণুর ভেতরে তাকাই, তাহলে পরমাণুর ভেতরে আছে নিউক্লিয়াস এবং সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে আছে বৃত্তাকার কক্ষপথ। তোরা প্রত্যেকে জানিস এই যে প্রথম কক্ষপথ আছে সেটাকে বলি আমরা কে কক্ষপথ, এই যে দ্বিতীয় কক্ষপথ আছে সেটাকে আমরা বলি এল কক্ষপথ, পরেরটাকে আমরা বলি এম কক্ষপথ এবং তারপরেরটাকে আমরা বলি এন কক্ষপথ। তোরা প্রত্যেকে জানিস আমাদের যেমনি ক্রমিক সংখ্যা ছিল, আমাদের যেমনি রোল নাম্বার ছিল স্কুলে, ঠিক একই রকম ভাবে প্রত্যেকটা কক্ষপথের জন্য একটা নির্দিষ্ট ক্রমিক সংখ্যা নির্ধারণ করা আছে, যেটাকে আমরা এন দিয়ে প্রকাশ করে থাকি। তোরা এখন ক্লাস 11-এ উঠে গেছিস, এই ক্রমিক সংখ্যা কথাটা আর তোদের কাছে মানায় না, তার পরিবর্তে তোরা এখন বলিস মুখ্য কোয়ান্টাম সংখ্যা। দেখ, তোরা প্রত্যেকে জানিস এটা যেহেতু প্রথম কক্ষপথ, এর ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 1 হয়। এটা যেহেতু দ্বিতীয় কক্ষপথ, এর ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 2 হয়। এর ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 3 হয়। এর ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 4 হয়। তুই আমাকে বলতে পারিস দাদা এই মুখ্য কোয়ান্টাম সংখ্যাটা লাগে কিসের জন্য, মানে কি এমন হয়ে যায় ওটা দিয়ে? আমি তোকে একটা জিনিস বলছি, শোন। একটা কক্ষপথের ওভারঅল ক্যারেক্টার পুরোটাই নির্ভর করে মুখ্য কোয়ান্টাম সংখ্যার উপর। একটা কক্ষপথের মধ্যে কতগুলো ইলেকট্রন বসবে সেটা নির্ভর করে মুখ্য কোয়ান্টাম সংখ্যার উপর। একটা কক্ষপথের মধ্যে কতগুলো উপকক্ষ থাকবে সেইটাও নির্ভর করে মুখ্য কোয়ান্টাম সংখ্যার উপর। সব শেখাবো। আগে একটা কথা বলি, এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি n হয় কোনো কক্ষপথের, তাহলে সেই কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা হয় 2n²। তাহলে চল তোরা প্রত্যেকে এই জিনিসটা জানিস, আমরা যদি কে কক্ষপথের ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 1 লিখি, তাহলে আমরা এই বিষয়টা বলতে পারি যে কে কক্ষপথে সর্বোচ্চ 2 × 1² মানে দুটো ইলেকট্রন ধরে। এল কক্ষপথে সর্বোচ্চ 2 × 2² মানে 8টা ইলেকট্রন ধরে। এম কক্ষপথে সর্বোচ্চ 2 × 3² মানে 18টা ইলেকট্রন ধরে। আর এন কক্ষপথে সর্বোচ্চ 2 × 4² = 32টা ইলেকট্রন ধরে। এগুলো তোরা অলরেডি জানিস। এইবার একটা কথা শোন, ধর তুই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিস, তুই হঠাৎ করে 4টে বাড়ি দেখতে পেলি। এই যে প্রথম বাড়িটা আছে সেটা হচ্ছে একটা একতলা বাড়ি, পরেরটা হচ্ছে একটা 2তলা বাড়ি, তারপরেরটা হচ্ছে একটা 3তলা বাড়ি, তারপরেরটা হচ্ছে একটা 4তলা বাড়ি। তুই হঠাৎ করে ভাবলি আমি তো একটু আগেই দাদার কাছে কক্ষপথের বিষয়টা পড়লাম, আমি তো দেখলাম প্রথম কক্ষপথটাকে কে কক্ষপথ বলে, তারপরেরটাকে এল কক্ষপথ বলে, তারপরেরটাকে এম কক্ষপথ বলে, তারপরেরটাকে এন কক্ষপথ বলে। আমি মোটামুটি এইভাবে একটুখানি বাড়িগুলোকেও একই রকম ভাবে মনে রাখার চেষ্টা করি। আচ্ছা এইবার দাদা তুমি একটা কথা বললে এক্ষুনি, বললাম কি, তুমি বেশ কোথায় উপকক্ষ কথাটা উচ্চারণ করলে? আমি বললাম হ্যাঁ রে ভাই, উপকক্ষ উচ্চারণ তো করেছি, সেটা একটু বলো। আমি বলছি দেখ ভাই,
যেমনি ফলের ভেতরে বীজ থাকে, ঠিক একই রকম ভাবে কক্ষপথের ভেতরে থাকে উপকক্ষ। তুই যে কথাটা বলিস না কক্ষপথের মধ্যে ইলেকট্রন আছে, সেই কথাটা ঠিক নয়। আসলে ইলেকট্রনটা থাকে উপকক্ষের ভেতরে। তারপরে পরে গিয়ে আবার জানতে পারবি উপকক্ষের ভেতরে না, আরো ভেতরে থাকে। মানে ধর কিরকম একটা ব্যাপার, আজকে ধর তুই এই বাড়িগুলোকে কক্ষপথ রূপে কল্পনা করলি। ধর তুই এই বাড়িটার মধ্যে থাকিস, আমি তোকে জিজ্ঞাসা করব যে তুই কোথায় থাকিস ভাই, তুই বলবি আমি এই এম বাড়িটার মধ্যে থাকি। আমি বলছি হ্যাঁ, বাড়িটা 3টে ফ্লোর আছে, ভাই কোন ফ্লোরের মধ্যে থাকিস সেটা বল। এই যে বাড়ির ভেতরে কোন ফ্লোর, এই ফ্লোরটাই হচ্ছে উপকক্ষ। তার মানে দাদা তুমি ইচ্ছা করে প্রথম বাড়িটাকে 1তলা, পরেরটাকে 2তলা, পরেরটাকে 3তলা, তারপরেরটাকে 4তলা করেছো? আমি বললাম হ্যাঁ ভাই। কিভাবে? চল দেখ, আমি তোকে একটু আগে বলেছি যে এই যে এন মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা আছে, সেটা শুধুমাত্র সর্বোচ্চ ইলেকট্রনের জন্য কাজে লাগে না, সেইটার মাধ্যমে উপকক্ষের সংখ্যাও নির্ণয় করা যায়। মনে রাখবে কথাটা, একটা কক্ষপথের এন এর ভ্যালু যত হয় তার মধ্যে ততগুলো উপকক্ষ থাকে। উপকক্ষগুলোকে নামকরণ করা হয় এস, পি, ডি এবং এফ দ্বারা। কক্ষপথের যেমন প্রত্যেকটা হরফ বড় হয়, প্রত্যেকটা অক্ষর বড় হাতের হয়, ঠিক একই রকম ভাবে উপকক্ষগুলোকে কিন্তু স্মল লেটারে লেখা হয়ে থাকে। মনে রাখবি কে কক্ষপথের ক্ষেত্রে n = 1 মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালু 1, সেই কারণে এর ক্ষেত্রে একটাই মাত্র উপকক্ষ থাকে, সেটা হচ্ছে এস উপকক্ষ। এল এর ক্ষেত্রে কিন্তু তুই দেখতে পাচ্ছিস মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা 2 হয়, তার মানে বুঝতে পারছিস এখানে দুটো উপকক্ষ থাকে। দাদা এস দিয়েই কি সবসময় শুরু হবে? আমি বললাম একদম। তাহলে দাদা এখানে এস থাকবে আর তার সাথে পি থাকবে? আমি বললাম একেবারে ভাই। যদি দাদা এম কক্ষপথের কথা বলি, তার মানে তার ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালু 3 হয়, মানে দাদা বুঝতেই পারছো 3খানা উপকক্ষ থাকে, একটা এস হয়, একটা পি হয়, একটা ডি হয়। আমি বললাম একদম ভাই। যদি যদি আমরা বলি এন কক্ষপথের কথা, তাহলে তুই বুঝতে পারছিস এন কক্ষপথের ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা 4 হয়, মানে এখানে 4টেই উপকক্ষ থাকে। এসও থাকে, পিও থাকে, ডিও থাকে, এফও থাকে। এই জন্যই তো এই বাড়িগুলোকে আমি এরকম করে কল্পনা করেছিলাম। খেয়াল করে দেখ, কে কক্ষপথের ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 1 ছিল, ওই জন্য ওর একটাই উপকক্ষ ছিল, এই জন্য এটাকে একতলা বাড়ি কল্পনা করা হয়েছে। এই উপকক্ষটা কি? এস উপকক্ষ। পরেরটা দেখ, মুখ্য কোয়ান্টাম সংখ্যা 2 ছিল, এই জন্য এখানে দুটো উপকক্ষ ছিল, ওই জন্য দুতলা বাড়ি বলা হয়েছে, একটা এস একটা পি। পরেরটা দেখ, মুখ্য কোয়ান্টাম সংখ্যা 3, ওই জন্য 3তলা বাড়ি, 3টে উপকক্ষ, একটা এস একটা পি একটা ডি। তারপরে দেখ এন কক্ষপথের মুখ্য কোয়ান্টাম সংখ্যা 4, মানে 4টে উপকক্ষ, একটা এস একটা পি একটা ডি একটা এফ। এই যে স্মার্ট বোর্ডটা চালানোর জন্য ভাই, এবং পাখা ফাঁকা সব বন্ধ রাখার জন্য বিশাল গরম হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এই যে স্ট্যান্ডটা সামনে লাগানো আছে না, যেটার মধ্যে ফোন দিয়ে রেকর্ড করছি আমি, আমার তো ক্যামেরা নেই, ফোন দিয়ে রেকর্ড করছি, তো এই এসিটা চালালে আবার ফোনটা ওই একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, ঠিকঠাক মতো বোর্ডটাকে প্রজেক্ট করতে পারছি না, গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, ব্যাপারটা নিশ্চয়ই তোরা বুঝতে পেরেছিস যে আমরা কিরকম ভাবে কক্ষপথ থেকে উপকক্ষগুলোকে বার করলাম। আশা করছি প্রত্যেকটা কনসেপ্ট প্রত্যেকের কাছে একেবারে ক্লিয়ার আছে। এইবার একটুখানি মন দিয়ে শুন। উপকক্ষ খুব কান্না জুড়েছে ভাই, উপকক্ষ খুব কান্নাকাটি করছে, বলছে হেই কক্ষপথের জন্য তোমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যার ব্যবস্থা করেছো, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ব্যবস্থা করেছো, আমি উপকক্ষ বলে আমার জন্য কোনো কোয়ান্টাম নাম্বার থাকবে না? তখন কেমিস্ট্রির যারা প্রধান হর্তাকর্তা আছে তারা নড়ে বসলো যে না, বাচ্চারা তো ঠিক কথা বলছে। তখন তারা উপকক্ষের জন্যও একটা কোয়ান্টাম সংখ্যা নির্ধারণ করে দিলেন। সেই কোয়ান্টাম সংখ্যাটাকে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা বলা হয়ে থাকে, যেটাকে আমরা ইংরেজির ছোট হাতের এল অক্ষর দ্বারা প্রকাশ করে থাকি। সব সময় মনে রাখবে 4খানা কোয়ান্টাম সংখ্যার প্রত্যেকটাকে ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, উপকক্ষগুলোকে ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, কক্ষপথগুলোকে বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, মনে রাখ কথাটা। এই যে গৌণ কোয়ান্টাম সংখ্যাটা আছে, তোরা কি দেখতে পেয়েছিলি? মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা 1 থেকে শুরু হয়, কিন্তু খেয়াল রাখবে গৌণ কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা 0 থেকে শুরু হয়, 1 হয়, 2 হয়,
3 হয়। আপাতত তুমি এগুলো জানলেই যথেষ্ট। এইবার একটুখানি মন দিয়ে শোন। তুই বলবি দাদা প্রথম উপকক্ষটা এস, তারপরেরটা পি, তারপরেরটা ডি, তারপরেরটা এফ, কার ক্ষেত্রে গৌণ কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা কত? আমি বললাম দেখ ভাই, গৌণ কোয়ান্টাম সংখ্যা শুরু কি থেকে হয়? তুই বলবি 0 থেকে হয়, ওই জন্য এস এর ক্ষেত্রে 0, পি এর ক্ষেত্রে 1, ডি এর ক্ষেত্রে 2 আর এফ এর ক্ষেত্রে 3। আশা করতে পারি প্রত্যেকটা কনসেপ্ট সবার কাছে একেবারে ক্লিয়ার হচ্ছে। দাদা আমাকে একটা কথা বলবে? আমি বললাম কি? এই গৌণ কোয়ান্টাম সংখ্যাটা কি কাজে লাগে উপকক্ষের? আমি বললাম শোন ভাই, মুখ্য কোয়ান্টাম সংখ্যাটা কক্ষপথের কি কাজে লেগেছিল? সর্বোচ্চ ইলেকট্রন বার করার জন্য। আমি তোকে বলেছিলাম যে এই যে কথাটা আছে না, যে ইলেকট্রন কক্ষপথের মধ্যে আছে, কথাটা ঠিক কিন্তু আংশিক। আসলে কক্ষপথের ভেতরে উপকক্ষের মধ্যে থাকে। আমি বলি না আমি বাড়িতে আছি, তার মানে কি আমি বাড়ির ভেতরে কোনো একটা ফ্লোরের মধ্যে আছি। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এবারে মন দিয়ে শোন প্রত্যেকে ভালো করে। তার মানে দাদা এই যে উপকক্ষগুলোর মধ্যে যে ইলেকট্রন থাকে, কোন উপকক্ষে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকে সেটা বার করব কি করে? আমি বললাম ওই জন্যই তো তোকে গৌণ কোয়ান্টাম সংখ্যাটা অ্যাসাইন করা হয়েছে। একটা ফর্মুলা আছে উপকক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বার করার, সেটা হচ্ছে 2 × 12 + 1। মনে রাখবি কথাটা, এই ফর্মুলার মধ্যে বসাবি এল এর ভ্যালু, আর প্রত্যেকটা উপকক্ষে সর্বোচ্চ কটা করে ইলেকট্রন বসতে পারে সেটা বেরিয়ে যাবে। যেমন ধর এস এর ক্ষেত্রে আমি যদি সর্বোচ্চ ইলেকট্রন বার করতে চাই, তাহলে 2 × 2 × 0 + 1, জাস্ট এল এর জায়গাতে 0 বসিয়ে দিলাম, কারণ এস এর ক্ষেত্রে এল এর ভ্যালু 0। কত হয়ে যাবে ভাই? 2 × 0 মানে 0 + 1 মানে 1, 2 × 1 মানে 2। দাদা পি এর ক্ষেত্রে 2 × 2 × 1 + 1, 2 × 1 মানে 2 + 1 মানে 3, 3 × 2 মানে 6। তারপরে দাদা এখানে 2 × 2 × 2 + 1, 2 এ 2 এ 4 + 1 5 × 2 10। তারপরে দাদা এখানে 2 × 2 × 3 + 1 = হয়ে গেল 14। এবার একটা ম্যাজিক দেখবি, একটা ম্যাজিক দেখবি। কি ম্যাজিক? শোনের দিকে মন দিয়ে দেখ ভালো করে। কক্ষ উপকক্ষের মেলবন্ধন বলে আমি একটা স্লাইড তৈরি করেছি। কি শেখাবো দেখ? কক্ষপথ, উপকক্ষ, সর্বোচ্চ ইলেকট্রন। খেয়াল করবে প্রত্যেকে একটা জিনিস, এটাকে এরকম ভাবে অনেকে মনে রাখে, এস এর ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন 2, পি এর ক্ষেত্রে তার থেকে 4 বেশি, ডি এর ক্ষেত্রে তার থেকে 4 বেশি, এফ এর ক্ষেত্রে তার থেকে 4 বেশি। মানে সর্বোচ্চ ইলেকট্রনের গুলোর মধ্যে একটা 4-এর ডিফারেন্স থাকে। আমি স্টিল বলবো ফর্মুলা দিয়ে মনে রাখবি, আর কিচ্ছু মনে রাখতে হবে না। চল এদিকে মন দিয়ে শোন। আমি এখানটায় জাস্ট তোদেরকে একটা খেলা দেখাবো ভাই, একটা সুন্দর ম্যাজিক দেখাবো। দেখ কি ম্যাজিক। ধর আমি কক্ষপথ বললাম, প্রথমটা কে কক্ষপথ। তোরা প্রত্যেকে জানিস কে কক্ষপথের ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 1 হওয়ার জন্য এখানে কেবলমাত্র একটাই উপকক্ষ থাকে, আর সেটার নাম এস হয়। তুই আমায় বলতো এস এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন কটা বসতে পারে? তুই বলবি দাদা 2টো। তুই তাহলে এখানে বসাতো এস এর সর্বোচ্চ ইলেকট্রন 2টো। দাদা এস ছাড়া তো আর কোনো উপকক্ষ কে এর মধ্যে নেই? নেই। তাহলে কে এর ক্ষেত্রে, আচ্ছা কে এর ক্ষেত্রেও তো সর্বোচ্চ ইলেকট্রন 2n² দিয়ে করেছিলাম, 2 × 1² 2ই বেরিয়েছিল। এইবার বুঝতে পারছি অ্যাকচুয়ালি উপকক্ষগুলোর ইলেকট্রন গুলোকেই কক্ষ প্রজেক্ট করে ধরে, যে দেখ আমার ভেতরে এত ইলেকট্রন আছে, কিন্তু অ্যাকচুয়ালি থাকে উপকক্ষে। একদম। দেখ এল এর ক্ষেত্রে দাদা 2টো উপকক্ষ থাকে, একটা এস একটা পি। দাদা এস এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন 2টো থাকে, পি এর ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন 6টা থাকে। এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে টোটাল ইলেকট্রন 8টা হয়ে যায়। 2 × 2² করে এল এর মধ্যেও তো সর্বোচ্চ ইলেকট্রন আমি 8টাই পেয়েছিলাম। তার মানে এল এর সর্বোচ্চ ইলেকট্রনটা এল এর মধ্যে অবস্থিত এস এবং পি উপকক্ষের মিলিত ইলেকট্রন। আমি বললাম একদম, এটাই ফান্ডা, এটাই ম্যাজিক। এবারে খেয়াল কর, আমি যদি এম এর কথা বলি, এম এর মধ্যে 3টে উপকক্ষ, একটা এস একটা পি একটা ডি। এস এর ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন 2টো, পি এর ক্ষেত্রে 6টা, ডি এর ক্ষেত্রে 10টা, টোটাল কর 18টা।
2 × 3² করে কত পেয়েছিলে? এম এর সর্বোচ্চ ইলেকট্রন তো 18ই পেয়েছিলে। তার মানে এম এর ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রনটা এস, পি আর ডি উপকক্ষের মিলিত ইলেকট্রন। বলো হ্যাঁ। দাদা এন এর ক্ষেত্রে কি আমি একটু করে দেখবো? করে দেখ। এস এর ক্ষেত্রে, পি এর ক্ষেত্রে, ডি এর ক্ষেত্রে, এফ এর ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 4 বলে 4টে উপকক্ষ। এস এর সর্বোচ্চ ইলেকট্রন 2, পি এর 6, ডি এর 10, এফ এর 14। যোগ করে আমাকে বলো তোমার মিললো কি মিললো না? শিখে গেছিস? এইরকম ভাবে কেমিস্ট্রি পড়তে হয়, এইরকম ভাবে শিখতে হয়। তাহলে আমি আশা করতে পারি অন্তত একটা পার্ট তোদের ক্লিয়ার হয়েছে। এইবার চল পরের পার্টের মধ্যে যাওয়া যাক, আউটবাউন্ড নীতি। তার আগে তোকে একটা কথা বলবো। দাদা আমায় একটা কথা বলো। কি তুমি বললে প্রথম কক্ষপথ কে এর মধ্যেও এস উপকক্ষ আছে, দ্বিতীয় কক্ষপথ এল এর মধ্যেও এস উপকক্ষ আছে, তৃতীয় কক্ষপথ এম এর মধ্যেও এস উপকক্ষ আছে, চতুর্থ কক্ষপথ এন এর মধ্যেও এস উপকক্ষ আছে। এই 4টে এস এর মধ্যে কি পার্থক্য? আমি বলছি দেখ ভাই, এই প্রথম কক্ষপথের মুখ্য কোয়ান্টাম সংখ্যা 1, তারপরেরটা 2, তারপরেরটা 3, তারপরেরটা 4। মারাত্মক গরম লাগছে রে, উপরে আসলে এতগুলো সব লাইট জ্বলছে না। চল এদিকে দেখ। 1 নম্বর কক্ষপথের এস উপকক্ষটাকে বলা হয় 1s, 2 নম্বর কক্ষপথের এস উপকক্ষটাকে বলা হয় 2s, 3 নম্বর কক্ষপথের এস উপকক্ষটাকে বলা হয় 3s, 4 নম্বর কক্ষপথের এস উপকক্ষটাকে বলা হয় 4s। দেখ আউটবাউন্ড নিয়ম যখন একটু পরে পড়াবো তখন তুই জানতে পারবি এই প্রত্যেকটা উপকক্ষ আলাদা, কারণ তাদের শক্তিগুলো আলাদা, এদের সাইজ গুলো আলাদা। যত নিচের দিকে নামি সাইজ বাড়তে থাকে, শক্তি বাড়তে থাকে। কিন্তু একটা কথা, এদের প্রত্যেকের শেপ সমান, প্রত্যেকের যে শেপ হয় সেটা হয় স্পেরিক্যালি সিমেট্রিক্যাল। তোদেরকে এগুলো সব আমি করাবো এই ব্যাচটার মধ্যে, বুঝতে পারছিস তো? জায়গা ভিডিওটা লাইক কর, শেয়ার কর বন্ধুদের সাথে, আর এক্ষুনি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর। চল এবার দেখে নেওয়া যাক পরেরটা, আউটবাউন্ড নীতি। এই আউটবাউন্ড নীতিটা কিচ্ছু না, জাস্ট উপকক্ষের শক্তি নির্ণয় করার একটা পদ্ধতি। মনে রাখবি কথাটা, কতগুলো উপকক্ষকে যদি আমি পরপর লিখে দিই এবং তোকে যদি আমি জিজ্ঞাসা করি কার শক্তি বেশি কার শক্তি কম, সেটা তুই একমাত্র বলতে পারবি আউটবাউন্ড নীতির মাধ্যমে। কিভাবে বলতে পারবি মন দিয়ে শোন। দেখ আউটবাউন্ড নীতি অনুসারে কোনো একটা উপকক্ষের এনার্জি তার n প্লাস এল ভ্যালুর উপরে নির্ভর করে। মানে ধর একটা উপকক্ষ আছে, সাপোজ 3D উপকক্ষ। এই 3D উপকক্ষের ক্ষেত্রে n প্লাস এল এর ভ্যালু আমি কি করে বার করতে পারি? তুই বলবি দাদা n এর ভ্যালুটা কত? দেখাই যাচ্ছে ভাই 3 নম্বর কক্ষপথের, তাহলে n এর ভ্যালুটা হয়ে গেল 3। তুই এবার বল কি উপকক্ষ আছে? ডি উপকক্ষ। তোরা তো প্রত্যেকে জানিস ডি উপকক্ষের ক্ষেত্রে যে এল এর ভ্যালুটা হয় সেটা 2 হয়। তাহলে এখানটায় তুই 3 + 2 করে দে, গল্প হয়ে গেল 5। ঠিক একই রকম ভাবে তোকে যদি আমি জিজ্ঞাসা করি আজকে 1s আছে আর 2s আছে, কার এনার্জি বেশি? তুই বলবি দাদা 1s মানে n এর ভ্যালুটা 1 আর s মানে l এর ভ্যালুটা 0, তাহলে 1 + 0 1 হয়ে গেল। 2s এর ক্ষেত্রে 2 + 0 2 হয়ে গেল। তুই ব্যাপারটা বুঝতেই পারছিস, যেহেতু 2 1 থেকে বড় সেই কারণে এনার্জি অফ 2s ইজ গ্রেটার দ্যান দ্য এনার্জি অফ 1s। এইটুকু ব্যাপার। এবার আমি কি করব, তোর সুবিধার জন্য তোকে কতগুলো উপকক্ষ আমি পরপর লিখে দেবো। যে উপকক্ষগুলো পরপর লিখে দেবো সেইটার মাধ্যমেই 1 থেকে 30 পর্যন্ত ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট মৌলের ইলেকট্রন বিন্যাস করা যায়। খেয়াল করে দেখ, আমি লিখছি 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d। তুই খেয়াল করে দেখ, তুই প্রত্যেকটার n + l বার করে দেখ যে এদেরকে আমি পরপর লিখেছি কেন। খেয়াল কর 1s এর ক্ষেত্রে 1 + 0 হয়ে গেল 1, 2s এর ক্ষেত্রে 2 + 0 হয়ে গেল 2। দেখেই বুঝতে পারছিস 1s এর থেকে 2s এর এনার্জি বেশি। এবার 2s আর 2p এর মধ্যে দেখ, 2 এই 2p এর মধ্যে n এর ভ্যালুটা 2, দাদা p এর ক্ষেত্রে তো l এর ভ্যালুটা 1 হয়, তাহলে 2 + 1 3। দেখেই বোঝা যাচ্ছে 3 যেহেতু 2 এর থেকে বড় সেই কারণে এনার্জি অফ 2p ইজ গ্রেটার দ্যান দ্য এনার্জি অফ 2s। আচ্ছা দাদা এখানটায় কি হচ্ছে? আমি বললাম কেন রে? দাদা এখানে তো n এর ভ্যালুটা 3
এস এর ক্ষেত্রে এল এর ভ্যালুটা 0, তাহলে তো এখানেও 3 হচ্ছে, মানে 2p-র ক্ষেত্রেও n প্লাস এল এর ভ্যালু 3 আর 3s এর ক্ষেত্রেও n প্লাস এল এর ভ্যালু 3, তার মানে এদের দুজনের এনার্জি কি সেম? আমি বললাম একদম না। এখানেই চলে আসছে আউটবাউ এর রুল নাম্বার 2, যদি n প্লাস এল এর ভ্যালুটা সেম হয়ে যায় তখন একটা ডিসাইডিং ফ্যাক্টর, একটা টাই ব্রেকার হিসাবে চলে আসবে n এর ভ্যালু, তাহলে যার n এর ভ্যালু বেশি হবে তার এনার্জি বেশি হবে। তুই বল এদের দুজনের n প্লাস এল এর ভ্যালু সেম, কিন্তু কার ক্ষেত্রে n এর ভ্যালু বেশি? দাদা 2 এর থেকে তো 3 বেশি, তাহলে স্বাভাবিকভাবে মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালু বেশি হওয়ার কারণে 3s এর এনার্জি 2p-র থেকে বেশি হয়ে যায়। এইগুলোই লজিক। খেয়াল কর 3p-র ক্ষেত্রে 3 প্লাস 1 অ্যান্সার হয়ে গেল 4, তাহলে 3p-র এনার্জিটা 3s এর থেকে বড়। দেখ 4s এর ক্ষেত্রে 4 প্লাস 0 হয়ে গেল 4, খেয়াল করে দেখ এখানেও 4 এখানেও 4, কিন্তু যেহেতু n প্লাস এল এর ভ্যালু সেম হয়ে গেলে n এর ভ্যালুর উপরে নির্ভর করে শক্তি নির্ভর করে, তাহলে যার n এর ভ্যালু বেশি অর্থাৎ 4s এর, তার এনার্জি বেশি হয়ে যাবে as compared to 3p. this is the simple science. এবার খেয়াল করে দেখ 3d এর ক্ষেত্রে 3 প্লাস d এর ক্ষেত্রে l এর ভ্যালু কত হয় ভাই? 2 হয়, 3 প্লাস 2 5 হয়ে গেল, তাহলে বুঝতেই পারছিস 3d এর এনার্জি 4s এর থেকে বেশি। এই দেখ একটা ঊর্ধ্বক্রম আমি পরপর তোকে সাজিয়ে দিতে পেরেছি। এইবার আমার কথাটা শোন, এই ঊর্ধ্বক্রমগুলোর মাধ্যমে, এই উপকক্ষগুলোর মাধ্যমে ইলেকট্রন বিন্যাসের একটা 15 মিনিট ধামাকা ভিডিও আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে। তুই যদি ইলেকট্রন বিন্যাসটাকে খুব ভালো করে গোড়া থেকে শিখতে চাস, ওই 15 মিনিট ধামাকা ভিডিওটা দেখে নে, ইলেকট্রন বিন্যাস শিখে যাবি। ঠিক আছে, চল এইবার একটুখানি মন দিয়ে দেখ। নেক্সট আমরা যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে কক্ষকের ধারণা আর চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তুই বলতে পারিস দাদা এই কক্ষক জিনিসটা আবার কি? আমি তোকে বলছি ভাই তুই আমাকে একটা উত্তর দে। তোকে আমি ধর জিজ্ঞাসা করলাম তুই কোথায় আছিস, তুই বলবি বাড়িতে আছি। আমি বললাম বুঝতে পারলাম না, গভীরে গিয়ে বল। তুই বলবি দাদা আমি 2nd ফ্লোরে আছি। আমি বুঝতে পারলাম না, আরো গভীরে গিয়ে বল। তুই বললি দাদা আমি এই বাড়ির 2nd ফ্লোরের বাঁদিকের প্রথম রুমটার মধ্যে আছি। আমি বললাম আমি এবার বুঝতে পেরেছি। তার মানে শুধুমাত্র বাড়ি বললে হয় না, শুধুমাত্র ফ্লোর বললে হয় না, ফ্লোরের মধ্যে তুমি কোন রুমটার মধ্যে আছো তোমাকে সেটা উল্লেখ করতে হবে। তার মানে দাদা একটা কক্ষপথের ভেতরে উপকক্ষ, তার ভেতরে থাকে কক্ষ। আমি বললাম একদম। তার মানে আমরা যে বলতাম ইলেকট্রনটা কক্ষপথে আছে, অ্যাকচুয়ালি ইলেকট্রনটা উপকক্ষে থাকে। আমি বললাম আরো গভীরে, তার মানে ইলেকট্রনটা কক্ষকের মধ্যে থাকে। আমি বললাম একদম। ওই কক্ষকের ইলেকট্রন গুলোকে ভাঙিয়ে উপকক্ষ খায়, উপকক্ষের ইলেকট্রন ভাঙিয়ে কক্ষপথ খায়। যেমনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে একের পর এক নিচের দিকের কর্মচারী থাকে, একটা বসের আন্ডারে যে নিচের কর্মচারী, নিচের কর্মচারী দেখা গেল একদম গ্রাউন্ড লেভেলের কর্মচারীগুলো কাজ করে আনলো, তার বসকে গিয়ে রিপোর্ট করলো, সে তার বসকে গিয়ে রিপোর্ট করলো, একদম ফাইনালে যাকে রিপোর্ট করলো সে গিয়ে দেখাবে দেখো আমি কত কাজ করেছি, কিন্তু অ্যাকচুয়ালি কাজগুলো কারা করেছে? গ্রাউন্ড লেভেল ওয়ার্কাররা করেছে। দিস ইজ দ্য মেন সিনারিও। চল এদিকে মন দিয়ে দেখ। তাহলে দাদা এই কক্ষকের সংখ্যাটা আমরা পাবো কি করে? আমি বলছি শোন ভাই মন দিয়ে। তুই উপকক্ষের সংখ্যাটা কার রেসপেক্টে বার করেছিলি? কক্ষপথের রেসপেক্টে। কক্ষপথের রেসপেক্টে উপকক্ষ বার হয়েছিল, তাহলে কক্ষকের সংখ্যাটা কার রেসপেক্টে বার করবি? উপকক্ষের রেসপেক্টে বার করবি। মনে রাখবি কথাটা। প্রথমে আমি লিখলাম উপকক্ষ, আমি পরের পেজটার মধ্যে লিখছি। প্রথমেই ধর আমি লিখলাম উপকক্ষ, তারপরে ধর আমি লিখলাম তার গৌণ কোয়ান্টাম সংখ্যা, তারপরে ধর আমি তার আন্ডারে লিখলাম কক্ষকের সংখ্যা। দেখ কিরকম ভাবে কত সহজে বিষয়গুলোকে বার করা যায়। ভালো করে মন দিয়ে একটা কথা জাস্ট মনে রাখবি, যেমনি মুখ্য কোয়ান্টাম সংখ্যা একটা কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন এবং সেই কক্ষপথের মধ্যে থাকা উপকক্ষের সংখ্যা বার করতে কাজে লেগেছিল, ঠিক একই রকম ভাবে গৌণ কোয়ান্টাম সংখ্যাও একটা উপকক্ষের মধ্যে থাকা সর্বোচ্চ ইলেকট্রন এবং সেই উপকক্ষের আন্ডারে কতগুলো কক্ষক আছে সেইটা বার করতে কাজে লাগে। সেই কারণে কক্ষকের সংখ্যা বার করার ফর্মুলা হচ্ছে 2 × l+1। তুই বলবি দাদা দেখা দেখা মনে হচ্ছে। আমি বললাম না রে ভাই, সর্বোচ্চ ইলেকট্রন বার করার ফর্মুলা ছিল
2 × 12 + 1, সেটা নিয়েও একটা ম্যাজিক দেখাবো একটু পরে। খেয়াল করে দেখ একটুখানি মন দিয়ে। ধর আজকে আমি বললাম এস উপকক্ষ, এস উপকক্ষের ক্ষেত্রে গৌণ কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল এর ভ্যালু কত? 0। তাহলে এখানে কত হয়ে যাবে? কক্ষকের সংখ্যা 2 × 0 + 1 হয়ে গেল একটাই কক্ষক। দাদা দেখাবো কি করে একটা কক্ষক? জাস্ট একটা বক্স করে দিবি। তারপরে পি উপকক্ষের ক্ষেত্রে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 1 হয়, তার মানে দাদা 2 × 1 + 1 হয়ে গেল 3খানা কক্ষক। দাদা 3টে কক্ষক দেখাবো কি করে? এই তো জাস্ট এরকম করে একটা লম্বা বক্স টানবি, 3টে কক্ষক তো, তাহলে মধ্যখানে দুটো দাগ টেনে দিবি, গল্প শেষ। আচ্ছা দাদা ডি উপকক্ষের ক্ষেত্রে কি হবে? গৌণ কোয়ান্টাম সংখ্যার ভ্যালু তো 2 হয়, তার মানে 2 × 2 + 1, তার মানে 2 এ 2 এ 4 + 1 5। খেয়াল করে দেখ মধ্যখানে 4খানা দাগ টেনে দিয়ে দেখ 1 2 3 4 5, 5খানা কক্ষক রেডি। তারপরে দাদা এফ এর ক্ষেত্রে কি হবে? আমি বললাম গৌণ কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা 3 হয়, যদি 3 হয় তো 2 × 3 + 1 হয়ে গেল 7খানা কক্ষক। খেয়াল করে দেখ ভাই 1 2 3 4 5 6, আর আরেকটা টানতে হবে, সেটা এই জায়গাটায় আমি করে দিলাম 7খানা কক্ষক। আশা করতে পারি প্রত্যেকের কাছে বিষয়গুলো পরিষ্কার আছে। এইবার আমি তোকে একটা কথা বলতে চাই। কথাটা কি বলতো? সব সময় মাথায় রাখবে, একটা কক্ষকের মধ্যে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন বসতে পারে। 2টোর বেশি ইলেকট্রন কোনোদিন একটা কক্ষকের মধ্যে বসতে পারবে না। আর সেই 2টো ইলেকট্রন কিভাবে বসে জানিস? একটা ইলেকট্রন বসে আপ স্পিনে, আর একটা ইলেকট্রন বসে ডাউন স্পিনে। দাদা দাদা একটু 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 দাঁড়াও। আমি বললাম কেন? একটা জিনিস কেমন জানি না, কেমন যে একটা লাগছে। আমি বললাম কি? দাদা যদি একটা কক্ষকের মধ্যে 2টো ইলেকট্রন ধরে, তাহলে 3টে কক্ষকের মধ্যে সর্বোচ্চ 6টা ধরবে, 5টা কক্ষকের মধ্যে সর্বোচ্চ 10টা ধরবে, 7টা কক্ষকের মধ্যে সর্বোচ্চ 14টা ধরবে। এইগুলোই তো উপকক্ষের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা ছিল। এই জন্যই তো উপকক্ষের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বার করার ফর্মুলা কক্ষক বার করার ফর্মুলার দ্বিগুণ ছিল, 2 × 12 + 1। কারণ কক্ষকের সংখ্যা যা হবে ইলেকট্রনের সংখ্যা তো ঠিক তার দ্বিগুণ হবে, কারণ একটা কক্ষকে সর্বোচ্চ 2টো ইলেকট্রন বসে। এই জন্যই তো এস এর ক্ষেত্রে একটা কক্ষক, ওই জন্যই সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা ছিল 2। পি এর ক্ষেত্রে 3টে কক্ষক, ওই জন্যই তো সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা ছিল 3 × 2 6। ডি এর ক্ষেত্রে 5টা কক্ষক, ওই জন্যই তো সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা 5 × 2 ছিল 10। এফ এর ক্ষেত্রে 7টা কক্ষক, ওই জন্যই তো সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা ছিল 7 × 2 14। আমি আশা করতে পারি বিষয়টা বোঝাতে পেরেছি। আমি জাস্ট এখানটা 14খানা ইলেকট্রন তোকে একবার বসিয়ে দেখিয়ে দেবো। জাস্ট একটা কক্ষক দেখিয়ে দিলেই তো সব কটা ক্লিয়ার। খেয়াল করবে প্রত্যেকে কি করে বসাতে হয় দেখে নাও। মধ্যখানে 6খানা লাইন টানবে, 2 3 4 5 6 হয়েছে। দেখো 14খানা ইলেকট্রন কিরকম ভাবে বসাবো। প্রথমে প্রত্যেকটা কক্ষকে একটা করে বসাও, 1 2 3 4 5 6 7। প্রথম যে ইলেকট্রনস গুলো বসাবে সেগুলো সব আপ স্পিনে বসাবে। এবার ডাউন করতে শুরু করো বাকি 7টা। দেখো 8 9 10 11 12 13 14। আশা করতে পারি প্রত্যেকটা বিষয় কমপ্লিট এন্ড ক্লিয়ার। এবার খেয়াল করো, এবার জানো তো খুব মারামারি লেগেছে। কক্ষক তো খুব কান্নাকাটি করছে। কেন? সে বলছে কক্ষপথের মুখ্য কোয়ান্টাম সংখ্যা আছে, উপকক্ষের গৌণ কোয়ান্টাম সংখ্যা আছে। যদি আমার কোনো কোয়ান্টাম সংখ্যা না দেওয়া হয়, NH34 কে 34 ঘন্টা ধর্ণা করব, NH35 হাঙ্গামা করে দেবো। তার মানে ও একদম আন্দোলন শুরু করে দিয়েছে ভাই। এবার আন্দোলনের সামনে সবাইকে পিছু হাঁটতে হবে, সেটা স্টুডেন্ট আন্দোলন হোক কি যে কোনো আন্দোলন হোক, কক্ষকের আন্দোলন হোক। তাহলে সেই কারণে সবাই মিলে ঠিক করে কক্ষককেও একটা কোয়ান্টাম সংখ্যা উপহার দেওয়া হলো। এখন বিষয়টা বুঝতে পারছিস, এই কোয়ান্টাম সংখ্যাটারই নাম হয়ে গেল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার M।
ভালো করে বিষয়টা মনে রাখ, যতগুলো কক্ষক হবে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভ্যালুও ততগুলোই হবে, কারণ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার শুধুমাত্র কক্ষকটাকে রিপ্রেজেন্ট করে। আজকে তুই চিন্তা করে দেখ, এস এর ক্ষেত্রে কেবলমাত্র একটাই কক্ষক হয়, তাহলে এর ক্ষেত্রে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভ্যালু একটাই থাকবে। তাহলে পি এর ক্ষেত্রে তিনখানা কক্ষক হয়, তাহলে সেখানেও ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার তিনটে ভ্যালু থাকবে। ডি এর ক্ষেত্রে পাঁচখানা কক্ষক হয়, তাহলে সেখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার পাঁচটা ভ্যালু পাওয়া যাবে। এফ এর ক্ষেত্রে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাতটা ভ্যালু পাওয়া যাবে। আশা করতে পারি বিষয়গুলো বুঝতে পারছিস। এবার দাদা, যেমনি মুখ্য কোয়ান্টাম সংখ্যার ভ্যালু 1 থেকে শুরু হয়, গৌণ কোয়ান্টাম সংখ্যার ভ্যালু 0 থেকে শুরু হয়, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা কি করে পাবো? আমি বললাম ওইটার ভ্যালুটা পাওয়া একটুখানি অন্যরকম ভাই। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ভ্যালু হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা থেকে আসে। কি করে? মনে রাখ কথাটা, এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা আসে -L থেকে শুরু করে 0 হয়ে +L পর্যন্ত। তুই বললি দাদা এটা আবার কি জিনিস? আমি বললাম একটুখানি মন দিয়ে শোন। আজকে ধর আমি পি উপকক্ষের কথা বলছি। পি উপকক্ষের ক্ষেত্রে কতগুলো কক্ষক থাকে তুই আমাকে আগে বলে ফেল। 3টে কক্ষক থাকে। এই 3টে কক্ষকের ক্ষেত্রে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ভ্যালু কত হবে সেটা বার করা যায় পি উপকক্ষের গৌণ কোয়ান্টাম সংখ্যা থেকে। বল, পি উপকক্ষের ক্ষেত্রে গৌণ কোয়ান্টাম সংখ্যার ভ্যালু কত? তুই বলবি দাদা 1 হয়। আমি বললাম ভেরি গুড ভাই, এবার একটুখানি মন দিয়ে শোন। এর ক্ষেত্রে এম এর কি কি ভ্যালু পাওয়া যাবে? এম এর ভ্যালুটা হবে -L, -L মানে -1, তারপরে হবে 0 মানে 0, তারপরে হবে +L মানে +1। তার মানে তুই বুঝতে পারছিস তো, এল এর এই ভ্যালুটার জন্য আমি মোট 3খানা এম এর ভ্যালু পেলাম। তার মানে দাদা এই যে কক্ষকটা আছে একদম বাঁদিকে, এর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা -1, এর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা 0, আর এর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা +1। আমি বললাম একদম। খেয়াল করে দেখ, আজকে যদি আমি এস উপকক্ষের কথা চিন্তা করে দেখি, এস উপকক্ষের ক্ষেত্রে এল এর ভ্যালুটা 0, এল এর ভ্যালু 0 মানে এম এর একটাই ভ্যালু পাওয়া যাবে, আর সেই একটাই ভ্যালু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। ভাবিস না এম এর ভ্যালু 0 মানে এম এর কোনো ভ্যালু পাওয়া গেল না। এমটা কি? এমটা কক্ষকের সংখ্যাটাকে নির্দেশ করে। এম এর একটা ভ্যালু পাওয়া গেল মানে এস উপকক্ষের ক্ষেত্রে যে কক্ষকটা এসেছে সেই কক্ষকটার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 0। এই জায়গাটা অনেকে ভুল করে। এবার একটুখানি মন দিয়ে দেখো, ধরো ডি উপকক্ষের ক্ষেত্রে এল এর ভ্যালুটা কত বলো? 2। তাহলে এর ক্ষেত্রে কি কি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দেখতে পাওয়া যাবে ভাই? তুই দেখ ভালো করে মন দিয়ে, -L থেকে 0 হয়ে +L। -L মানে কত? -2। তারপরে কত? -1। তারপরে কত? 0। তারপরে কত? +1। তারপরে কত? +2। আমি কিন্তু বলিনি একবারও -L 0 +L, আমি বলেছি -L থেকে 0 হয়ে +L। নাম্বার সিরিজ ভাই, নাম্বার সিরিজ। -2 এর পরে -1, তারপরে 0, তারপরে +1, তারপরে +2। তাহলে বুঝতে পারছিস 5টা কক্ষকের ক্ষেত্রে 5খানা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ভ্যালু। দাদা যদি আমি এফ এর ক্ষেত্রে দেখি, এফ এর ক্ষেত্রে এল এর ভ্যালু কত হয় বল? 3 হয়। তাহলে স্বাভাবিকভাবে চিন্তা করে দেখ, -3, তারপরে -2, তারপরে -1, তারপরে 0, তারপরে +1, তারপরে +2, তারপরে +3। গুনে দেখ তো কতগুলো হচ্ছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। 7টা কক্ষক, 7টা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ভ্যালু। গল্প শেষ। আর কি আছে দাদা? স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা ভীষণ সোজা। দেখ এই যে একটা কক্ষকের মধ্যে যে দুখানা ইলেকট্রন আছে, এই দুখানা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন উপরের দিকে মানে আপ স্পিনে আছে, একটা ইলেকট্রন নিচের দিকে মানে ডাউন স্পিনে আছে। যে ইলেকট্রনটা আপ স্পিনে আছে, প্রথমেই একটা কথা বলি, স্পিন কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এস দিয়ে প্রকাশ করা হয়। যে ইলেকট্রনটা উপরের দিকে তাকিয়ে আছে তার ক্ষেত্রে স্পিন কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটা হচ্ছে +12। যে নিচের দিকে আছে, যে ডাউন স্পিনে আছে, তার ক্ষেত্রে স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা হচ্ছে -12। আর কোনো বিশেষ কোনো গল্প নেই, এইটাই গল্প ছিল। চলো এইবারে কি আছে? ইলেকট্রন বিন্যাস। দেখ আমি তোদেরকে একটা কথা বলছি, ইলেকট্রন বিন্যাসের অলরেডি একটা 15 মিনিট ভিডিও করা আছে। আমি জাস্ট ভীষণ সংক্ষেপে ইলেকট্রন বিন্যাস এখানে বলে দেবো, তোরা কিন্তু ওই 15 মিনিট ভিডিওটা থেকে ইলেকট্রন বিন্যাসটা দেখবি। আমি বারবার করে বলছি কথাটা, চল এদিকে মন দিয়ে দেখ। ইলেকট্রন বিন্যাসের জন্য জাস্ট একটা কথা মনে রাখবি, ওই যে আউটবাউন্ড নীতিটা থেকে শিখিয়ে দিলাম না বিষয়টা, পরপর কিরকম ভাবে ঊর্ধ্বক্রমে মনে রাখতে হয়। 1s এর পরে 2s,
2s এর পরে 2p, 2p এর পরে 3s, 3s এর পরে 3p, 3p এর পরে 4s, 4s এর পরে 3d। তোকে এখানেও জাস্ট ওইটুকুই মনে রাখতে হবে ভাই। মনে রাখ কথাটা, এই কথাটা সব থেকে গুরুত্বপূর্ণ। ইলেকট্রন সর্বদা নিম্ন শক্তি সম্পন্ন উপকক্ষ থেকে উচ্চ শক্তি সম্পন্ন উপকক্ষের মধ্যে প্রবেশ করে। তার মানে দাদা এটা শুধুমাত্র শক্তির ক্রম নয়, এটা ইলেকট্রন যেভাবে ঢুকবে তারও ক্রম। আমি বললাম ওটাই তো ব্যাপার। এবার কি হবে দাদা? এবার দেখ ভালো করে। ধর আমি তোকে বললাম, আচ্ছা তুই একটা কথা বল, তুই সব কটার মধ্যে সর্বোচ্চ কটা ইলেকট্রন ধরে সেটা জানিস তো? যেমন এস এর ক্ষেত্রে সর্বোচ্চ ধরে 2টো, পি এর ক্ষেত্রে সর্বোচ্চ ধরে 6টা, ডি এর ক্ষেত্রে সর্বোচ্চ ধরে 10টা, এফ এর ক্ষেত্রে সর্বোচ্চ ধরে 14টা, জানিস? এবারে খেয়াল কর, ধর আমি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করবো, হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা 1, তাহলে প্রথমেই কাকে দেবো বল? 1s কে দেবো। 1s এর মধ্যে কতগুলো ইলেকট্রন ঢোকাতে হবে? একটাতে একটা ঢুকিয়ে দিই, গল্প শেষ। ইলেকট্রনকে পাওয়ারে লিখতে হয় ভাই। যদি আমি হিলিয়াম করতে চাই, তুই চিন্তা করে দেখ, হিলিয়ামের 2, তাহলে প্রথমেই আমি কাকে লিখবো? সব সময় গোড়া থেকে শুরু করবি ভাই। ভাববি না 1s হয়ে গেছে বলে পরেরটা, রে না ভাই, এসব বোকামি করবি না। ইন্ডিভিজুয়াল শুরু করছিস, প্রথম থেকে শুরু করবি। রোহিত শর্মা একবার 100 বানালে পরের ম্যাচে খেলতে নামলে আবার 100 থেকে শুরু করেন না ভাই, 0 থেকে শুরু করেন। চল এদিকে মন দিয়ে দেখ, হিলিয়াম তাহলে কি হয়ে যাবে? আবার 1s থেকে শুরু কর, 2টো ইলেকট্রন, 1s এর মধ্যে 2টো ইলেকট্রন ইজিলি বসতে পারে, কারণ এস এর মধ্যে সর্বোচ্চ 2টো ইলেকট্রন ধরে। তুই লিথিয়ামের ক্ষেত্রে চিন্তা করে দেখ, লিথিয়ামের ক্ষেত্রে 3 যদি হয় দাদা, 1s এর মধ্যে 2টো ইলেকট্রন ঢুকবে। আমি বললাম হ্যাঁ, 1s ফিল আপ হয়ে গেছে, গল্প শেষ। এবার পরে কে আছে? 2s, তাহলে 2s বসাও। 2s এর মধ্যে কটা? 2টো হয়ে গেছে, তাহলে একটা বাকিতে একটা ঢোকা, 1s to 2s 1, গল্প শেষ হয়ে গেছে ভাই। চল এবারে মন দিয়ে শোন, আমি ধর তোকে বললাম আজকে নিয়ন করে দেখাও। নিয়ন কি আছে দাদা? বললাম নিয়ন 10, কি করে হবে দাদা? আমি বললাম দেখ ভাই, 1s এর মধ্যে 2টো, প্রথমেই বসিয়ে দিলাম। 1s ফিল আপ হয়ে যাওয়ার পর কোথায় আসবো? 2s, তাহলে 2s এর মধ্যে কতগুলো বসাবো? 2টো বসাবি। তাহলে 1s আর 2s ফিল আপ হয়ে গেল, মানে 4টে ইলেকট্রন হয়ে গেল। এখনো কটা বাকি? 6টা বাকি। 2s এর পরে কে আছে? 2p আছে, তো 2p বসাও। দাদা এখানে 2 এ 2 এ 4 হয়েছে, তার মানে এখনো 6টা বাকি। আমি দেখতে পাচ্ছি পি এর মধ্যে ম্যাক্সিমাম 6টা ঢোকে, তাহলে আমি 2p এর মধ্যেই তো 6টা ঢুকিয়ে দিতে পারি। আমি বললাম হ্যাঁ তো রে ভাই, হয়ে তো গেল, এই তো কমপ্লিট তো, আবার কি আছে? আচ্ছা দাদা বলো তো ম্যাগনেসিয়াম। বললাম আচ্ছা 12, খেয়াল কর 1s2, 2s2, 2p6, এই পর্যন্ত তো 10 তুই আগেই জানিস। এরপরে তোকে কি করতে হবে? 2p দেখ 6টা ইলেকট্রন দিয়ে ফিল আপ, এরপরে কোথায় যেতে হবে? 3s, তো 3s বসা। কটা বাকি বল দাদা? 2টো বাকি, তো 2টো বসিয়ে দে ভাই, এস এর মধ্যে তো 2টো ধরে, গল্প শেষ। মনে রাখবি কথাটা, এই যে ইলেকট্রন বিন্যাসগুলোকে নিকটতম নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে প্রকাশ করা যায়। কিরকম ভাবে? ধর নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়ন আছে, নিয়নের ইলেকট্রন বিন্যাস কতটা? 1s2, 2s2, 2p6, তাহলে তুই এটাকে লিখতে পারিস এরকম ভাবে, নিয়ন কোর আর বাকিটা যেটুকু পড়ে আছে 3s2। ব্যাস, এগুলো সব শিখিয়ে দিয়েছে ওই 15 মিনিট ভিডিওটার মধ্যে। আমি নিচে কমেন্ট সেকশনের মধ্যে পিন করে দেবো এই ভিডিওটা, ঠিক আছে? এইবার একটুখানি মন দিয়ে শোনো। ধরো আমি তোমাকে বললাম আর্গনের ইলেকট্রন বিন্যাস বার করো। আর্গনের ক্ষেত্রে কি হবে দাদা? আমি বললাম ভালো করে দেখ ভাই, প্রথমেই 1s 2টো ইলেকট্রন, তারপরেই দাদা 2s 2টো ইলেকট্রন। 2s এর পরে কি ছিল দাদা? 2p ছিল ভাই, তার 2p-তে 6টা বসিয়ে দাও, 6টা বসিয়ে দিলাম। এরপরে দাদা 2p-র পরে কি ছিল? 2p-র পরে 3s ছিল, 3s এর মধ্যে দাদা কটা বসবে? s এর মধ্যে সর্বোচ্চ 2টোই বসে, তো 2টোই বসা। দাদা এই পর্যন্ত কতগুলো হলো? কাউন্ট করো, 2টো, 4টে, 4টে আর 6টা 10টা, 10টা 2টো 12টা, এখনো কটা বাকি? 6টা বাকি। দাদা 3s এর পরে কি হয়? 3p হয়, তো 3p বসাও, বসালাম। দাদা 6টা বাকি? বললাম হ্যাঁ। p-তে সর্বোচ্চ 6টাই ধরে? বললাম হ্যাঁ, তো বসিয়ে দিই, সব হয়ে গেল, কাজ শেষ। দাদা এরপরে কি হবে? আমি বললাম এরপরে ধর তুই ক্যালসিয়াম কর, ক্যালসিয়াম 20, কি করবি বলতো? প্রথমে পুরো আর্গন বসিয়ে দে, তার মানে কতটা হয়ে গেল ভাই? 18 পর্যন্ত, গল্প শেষ। এরপরে কি করবি দাদা? 3p পর্যন্ত ডান হয়ে গেছে, 3p-তে দেখো 6টা বসে গেছে, মানে আর বসবে না। এরপরে কি আছে? 4s আছে, তা 4s বসা। দাদা 18 পর্যন্ত হয়েছে, 20 আছে, তার মানে 4s এর মধ্যে 2টো বসাতে হবে, তাই তো? বললাম একদম, শিখে গেছিস তো ভাই, শিখে গেছিস তো, আর কি আছে ভাই? রেকর্ড ঠিকঠাক হচ্ছে তো রে? রেকর্ড রেকর্ড রেকর্ড, হ্যাঁ রেকর্ড ঠিকঠাক হচ্ছে, এই সাবাস। চলো এবার একটুখানি মন দিয়ে দেখি এরপরে কি করাবো ভাই। ধর এরপরে তোকে ইলেকট্রন বিন্যাসের এই ভিডিওটার মধ্যে কিন্তু 30 পর্যন্ত করিয়ে দিয়েছিলাম, হ্যাঁ খুব মন দিয়ে দেখে নিবি। আচ্ছা ধর তোকে এরপরে আমি স্ক্যান্ডিয়ামই করাই, 21 ক্ষেত্রে কি আছে? ধর তোকে আমি বললাম আর্গন কোর দে, আর্গন কোর দিলি, মানে দাদা 18টা ইলেকট্রন কমপ্লিট হয়ে গেল।
তারপরে কি দেবো দাদা 4s2 দিলাম, 4s2 দিলি, 4s এর ইলেকট্রনটাও কমপ্লিট হয়ে গেল দাদা। আমি বললাম হ্যাঁ, এই 4s এর পরে কি আছে, 4s এর পরে দাদা 3d আছে, তো 3d তে তুই বসা। কতগুলো ইলেকট্রন হবে দাদা? আমি বললাম এই পর্যন্ত কত হয়েছে বল, 20, আছে কত বল 21, তার মানে 3d এর মধ্যে কটা বসাতে হবে, একটা। দাদা 3d মানে তো ডি উপকক্ষ, ডি উপকক্ষে তো 10টা বসে, তার মানে এবারে সবকটা ইলেকট্রন এই 3d এর মধ্যেই বসবে। আমি বললাম একদম ভাই, এই তো শিখে গেছিস। আচ্ছা মন দে, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করত দাদা 24 হয়। আমি বললাম হ্যাঁ। দাদা আর্গন কোর লিখি 18 কমপ্লিট। আমি বললাম একদম। তারপরে আর্গন কোরের পরে 4s2 লিখি 20 কমপ্লিট। আমি বললাম একদম। তারপরে দাদা 20 পরে 3d এর মধ্যে কটা বসাবো, 20 আর 4টে বাকি, তো 4টে বসাই। আমি বললাম আচ্ছা, তুই একটা কথা জানিস, এটা তুই ভুল করেছিস। তুই বললি কি বলছো দাদা, তুমি তো বহুত বাজে লোক আছো। কেন, তুমি তো এক্ষুনি শেখালে এরকম, তুমি আমার বলছো ভুল করেছিস। আমি বলছি ভাই, দুটো ইলেকট্রন বিন্যাস একটুখানি ব্যতিক্রম আছে, খেয়াল রাখবি। একটা ক্রোমিয়াম আর একটা হচ্ছে কপার। কপারের ক্ষেত্রে 29, 29 ক্ষেত্রে তুই কি লিখবি? আমি বললাম দাদা আর্গন কোর লিখবো, 4s2 লিখবো, হয়ে গেল 20, পড়ে আছে 9টা, 3d এর মধ্যে বসিয়ে দেবো 9টা। আমি বললাম এটাও তুই ভুল লিখলি। তখন তুই আমাকে 3 অক্ষরের গালাগালি দেওয়ার আগে একটুখানি মন দিয়ে শুনে নে, এগুলোর পেছনে একটা বড় কারণ আছে। সেই বড় কারণগুলো পরের দিনের ক্লাসের মধ্যে ডিসকাস করব। আচ্ছা আরেকটা কথা বলি, তোরা জিঙ্কের ইলেকট্রন বিন্যাসটা আমাকে করে দেখা কমেন্ট সেকশনের মধ্যে এক্ষুনি। ঠিক আছে, চলো পুরো গোটাটাও লিখতে পারিস, আবার সংক্ষেপেও লিখতে পারিস। হয়ে গেল। আচ্ছা নেক্সট যেটা আছে দেখ, ক্যাটায়ন এবং অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস। আমি একটা কথা বলি, নেক্সট দিনের ক্লাসের মধ্যে, আজকে এই পর্যন্তই আমি রাখছি, নেক্সট দিনের ক্লাসের মধ্যে এই ব্যতিক্রম গুলো বলে আমি শুরু করব সবার আগে, এবং সেই ব্যতিক্রমের জন্য যে কারণটা, সেই কারণটাকে নিয়ে ডিসকাস করব। তার সাথে সাথে ক্যাটায়ন অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস করিয়ে পরের জায়গাগুলো বোর থিওরির মধ্যে ঢুকে পড়বো। পাউলি আর হুন মচকের মধ্যখানে আছে, ওগুলোকেও বলে দেবো। ঠিক আছে, চলো তাহলে আমি আশা করছি প্রথম যে ক্লাসটা সেটা প্রত্যেকের ভালো লেগেছে। বেসিক কনসেপ্ট সব শেষ করে দিয়েছি ভাই, জাস্ট এই ইলেকট্রন বিন্যাসের একটুখানি শেখাবো, ফান্ডা শেষ। ঠিক আছে, আমি আশা করব প্রত্যেকের ক্লাসটা খুব ভালো লাগছে। এরকম ভাবেই পুরো 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 সিলেবাসটাকে তোদেরকে আমি কভার করাবো, কথা দিয়ে রাখলাম। আর এইভাবেই কভার হবে, এইভাবেই সেকেন্ড সেমিস্টারে গল্প শুরু হবে। ফার্স্ট সেমিস্টার নষ্ট করে ফেলেছিস যারা, সেকেন্ড সেমিস্টার নষ্ট করিস না ভাই। 11 ডুবে গেলে জয়েন্ট নিট জীবনে চান্স পাবি না। আর যারা চাইছিস ফার্স্ট সেমিস্টারও এখনো পুরো প্রথম থেকে ভালো করে পড়বি, বা যখন সেকেন্ড সেমিস্টারে উঠে যাবি তখনও যদি চাস যে পুরোটা প্রথম থেকে নেব, তুই ফুল ইয়ার একটাও নিয়ে নিতে পারিস। 2000 টাকা তার কোর্স ফি পড়বে। যদি তুই শুধুমাত্র সেকেন্ড সেমিস্টার নিতে চাস তাহলে 1000 টাকা পড়বে। যদি তুই শুধুমাত্র ফার্স্ট সেমিস্টার নিতে চাস 1000 টাকা পড়বে। এই হচ্ছে পুরো ব্যাপার। ঠিক আছে, আমি আশা করেছি প্রত্যেকের ভালো লেগেছে। নিচে কমেন্ট করে জানা, ভিডিওটা লাইক কর, নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর। আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে, পার্সোনালি কাউকে মেসেজ করা যাবে না, কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ভিডিও রিলেটেড সমস্ত ইনফরমেশন দেওয়া হচ্ছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা নিচে দেওয়া রইলো, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটাও নিচে দেওয়া রইলো, তুই চাইলে ফলো করতে পারিস। ঠিক আছে, চলো আজকের মধ্যে এখানেই, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, টাটা।